বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ভূগোলের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। এই চ্যাপ্টারের সম্পূর্ণ বিষয়গুলো আমরা বুঝবো, শিখবো, জানবো, যেমন করে আমরা এর আগের অন্যান্য প্রত্যেকটা বিষয় অর্থাৎ বিষয়ের উপর ভূগোল, পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর অভ্যন্তরভাগ, ভূমিরূপ প্রক্রিয়া, অগ্নুৎপাত, ভূমিকম্প, ভূকম্পীয় তরঙ্গ, বহির্জাত প্রক্রিয়া প্রভৃতি জিনিসগুলো ঠিক শিখে নিয়েছি। ঠিক সেই একই রকমভাবে আজ আমরা আবহাওয়া ও জলবায়ু শিখবো। তোমাদের বলে রাখি যে এই আলোচনাটা কিন্তু দীর্ঘায়িত হবে, কারণ চ্যাপ্টারটা খুবই বড় এবং প্রচুর কিছু শেখার আছে। যারা এর আগে আমার ক্লাসগুলো করেছে অন্যান্য বিষয়ের, তারা জানো যে আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে যাতে করে তোমরা বিষয়গুলো বুঝে নিতে পারো, কারণ নোট সহায়িকা তোমরা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, কিন্তু যেটা মূল বোঝার জায়গা, যেটা বোঝানো, সেই বোঝানোটা তোমাদের অনেক ঘাটতি থেকে যায়। যে কারণে চেষ্টা করি যে দূর থেকে তোমাদের যতটা সম্ভব তোমাদের বিষয়টা বুঝিয়ে দেওয়ার। ঠিক আজ একই রকমভাবে আমরা চেষ্টা করছি এই আবহাওয়া জলবায়ুটা পরিষ্কারভাবে তোমাদের সামনে বুঝিয়ে দেওয়ার। তার আগে একটা কথা বলি, যেহেতু আজকের এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের এখান থেকে স্বাভাবিকভাবে পরীক্ষাতে প্রশ্ন থাকবে এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় আমাদের শর্ট টাইপের প্রশ্ন বিশেষ করে থাকবে, যে কারণে কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে, বিষয়টাকে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে যে উত্তর করতে তোমার কোনো দ্বিধা থাকবে না এবং উত্তর নিজে নিজে করতে পারবে। আর এর আগে যে চ্যাপ্টারগুলো আমি করেছি সেগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি মূল বিষয়টা। আবহাওয়া। আবহাওয়া কি? আমাদের সকালে সূর্য উঠলো, রাত সন্ধ্যার দিকে সূর্য অস্ত গেল, রাতে আর সূর্য থাকলো না, পুরোপুরি অন্ধকার। তাহলে এই যে সারাটা দিন, এই সারাটা দিনের একটা গড় টেম্পারেচার থাকলো, একটা গড় উষ্ণতা থাকলো, একটা গড় আর্দ্রতা থাকলো, তাই তো, একটা গড় রেইনফল বৃষ্টিপাত থাকলো। তাহলে এইটা সব কিছু মিলে কোনো একটা জায়গার হচ্ছে আবহাওয়া। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে আমি কি বিচার করলাম? কোনো একটা নির্দিষ্ট দিনের বা একটা নির্দিষ্ট সময়ের যে কম্পোনেন্ট, আমার যে বিভিন্ন উপাদান, সেই উপাদানকেই বলা হচ্ছে আবহাওয়া। কি বললাম? কি বললাম? আবো প্লাস হাওয়া, এই হলো আবহাওয়া। আব শব্দের অর্থ জল আর হাওয়া শব্দের অর্থ কি? বায়ু। তাহলে জল পরিমাণ কেমন আছে? জল মানে কি? বৃষ্টিপাতের পরিমাণ কেমন আছে? আর হাওয়া মানে কি? হাওয়া মানে বায়ু। তাহলে এই বায়ুটা কিসের ওপর হয়? হিউমিডিটি মানে আর্দ্রতা এবং উষ্ণতার ওপরে। এই নিয়েই হচ্ছে তৈরি হয় আমাদের আবহাওয়া। তাহলে আবহাওয়া কি? কোনো একটা নির্দিষ্ট স্থানে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের বায়ুমণ্ডলীয় যে উপাদান রয়েছে, সেই বায়ুমণ্ডলীয় উপাদানের কি অবস্থান রয়েছে, সেটাই হলো আবহাওয়া। আর জলবায়ুটা কি? এটা যেমন আমি এক দিনের বা একটা নির্দিষ্ট সময়ের হিসেব করলাম, সেই বিষয়টা একদিন বা একটা নির্দিষ্ট সময়ে না হয়ে সেটা যদি 30 থেকে 35 বছরের গড় আবহাওয়া হয়, গড় অবস্থা হয়, তখন তাকে বলা হয় জলবায়ু। তাহলে জলবায়ু বলতে কি? আবহাওয়ার যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলোর যদি আমি 30 থেকে 35 বছরের গড় বের করি, তখন তাকে বলা হয় হচ্ছে জলবায়ু। আর আমাদের চ্যাপ্টারের নাম কি? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু। এই আবহাওয়া এবং জলবায়ু আলোচনা করতে গেলে বা আবহাওয়া জলবায়ু বুঝতে গেলে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাকে পরিষ্কারভাবে ধারণা নিতে হবে। একদম ফার্স্ট যে কনসেপ্ট আমাদের জানতে হবে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। আমরা এর আগে বিভিন্ন ক্লাসে কিন্তু আমরা কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার করেছি, তবুও আমি চেষ্টা করছি তোমাদের সামনে সমস্ত বিষয়টা বুঝিয়ে দেওয়ার। তো বায়ুমণ্ডল কি? আমরা পৃথিবীতে মনে করো এখানে বসবাস করি, পরিষ্কার কথা বোঝার চেষ্টা করো। এবার আমাদের এই পৃথিবীর ওপরে একটা অদৃশ্য স্তর রয়েছে, যে স্তরটা আমরা শুধু অনুভূতি পাই, সেটা কি? আমাদের গায়ে হাওয়া লাগলে আমরা টের পাই, তাই তো। এবার এর ওপর দিকে কত দূর আমাদের গায়ে হাওয়া লাগলে টের পাবো? যদি আমরা 10,000 কিলোমিটার পর্যন্ত যাই, তাহলে মোটামুটি আমরা এই বায়ুর অস্তিত্ব লক্ষ্য করতে পারবো। তার ওপরে গেলে কিন্তু আমরা বায়ুর সেই অস্তিত্ব লক্ষ্য করতে পারবো না। যে জন্য ভূপৃষ্ঠ থেকে শুরু করে এই যে 10,000 কিলোমিটার, এই পর্যন্ত হচ্ছে বায়ুমণ্ডলের অস্তিত্ব। তার মানে কি? এই পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডল রয়েছে। তাহলে কি বলবো? বায়ুমণ্ডলটা কি? ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে, কেননা মধ্যাকর্ষণ টানের প্রভাবে, সেই যে স্তর, সেই স্তরকে আমরা বলি বায়ুমণ্ডল, তাই তো। একদম প্রথম মনে রাখবে, যেহেতু শর্টের পরীক্ষা সেহেতু শর্টগুলো একটু আমাদের মনে রাখতে হবে। প্রথম একদম প্রাচীন গ্রীসে, কি বললাম? প্রাচীন গ্রীসে কিন্তু এই বায়ুমণ্ডল সংক্রান্ত চর্চা প্রথম শুরু হয়েছিল। কি বললাম? প্রথম শুরু হয়েছিল এই বায়ুমণ্ডল সংক্রান্ত চর্চা। বেশ, এইবার এই যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডলের মধ্যে কি কি থাকে? এই বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন প্রকার উপাদান থাকে। তার মধ্যে গ্যাস থাকে, তার মধ্যে জলীয় বাষ্প থাকে, তার মধ্যে ধূলিকণা থাকে, তার মধ্যে মেঘ থাকে। বোঝা গেল? এইগুলো কিন্তু বুঝতে হবে, অনেক অনেক প্রকার উপাদান রয়েছে। তো যাই হোক, এই সমস্ত উপাদানকে যদি আমরা একটু ভাগ করি, তাহলে এই সমস্ত উপাদানকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করতে পারবো। কি কি? 1 নম্বর হচ্ছে গ্যাসীয় উপাদান, যেটা বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে, গ্যাসীয় উপাদান। ঠিক আছে। 2 নম্বর যে মূল ইম্পর্টেন্ট
পার্ট আমাদের রয়েছে সেটা কি, সেটা হচ্ছে জলীয় বাষ্প। কি বললাম, জলীয় বাষ্প। আর 3 নম্বর যে পার্টটা আমাদের রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার তোমার অ্যারোসেলস বলা হয়, অর্থাৎ সূক্ষ্ম কণা। কি বললাম, অ্যারোসেল, বায়ুতে ভাসমান কণা যাকে বলা হয় অ্যারোসেল। ঠিক আছে, তাহলে এই বায়ুমণ্ডলীয় উপাদানে প্রধান 3 প্রকার উপাদান রয়েছে। কি কি, একটা হচ্ছে গ্যাসীয় উপাদান, একটা হচ্ছে জলীয় বাষ্প, আর একটা হচ্ছে অ্যারোসেল। এই গ্যাসীয় উপাদানকে আমরা দুটো প্রধান ভাগে ভাগ করতে পারি। কি বললাম, এই গ্যাসীয় উপাদানকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি, এই গ্যাসীয় উপাদানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি, একটা হচ্ছে তোমার প্রধান গ্যাস বা স্থায়ী গ্যাস, যেটা সবসময় স্থায়ী থাকে, আর একটা হচ্ছে তোমার দুষ্প্রাপ্য গ্যাস। কি বললাম, দুষ্প্রাপ্য গ্যাস। এই দুটো কথা মনে রাখবো। এবার আমরা প্রথমে একটু গ্যাসীয় উপাদানটা আমরা আগে দেখে নিই। তাহলে গ্যাসীয় উপাদানকে কটা ভাগে ভাগ করলাম, দুটো ভাগে, একটা স্থায়ী আর একটা হলো দুষ্প্রাপ্য। এবার স্থায়ী গ্যাসগুলো কি কি আছে, স্থায়ী গ্যাসের মধ্যে যেটা প্রধান গ্যাসীয় উপাদান, আমি তোমাদের এক এক করে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করছি, সময় লাগবে, বুঝতে হবে, ধীরে সুস্থে বুঝতে হবে। যাই হোক, চলো এবার আসা যাক। কি বললাম, প্রধান যে গ্যাসীয় উপাদান বা স্থায়ী গ্যাস, একদম যেটা মনে রাখবে, এই যে বায়ুমণ্ডলটাকে আমি তোমাদের বোঝাচ্ছি, এটা ধরো পৃথিবী, পৃথিবীর ওপরে যে স্তর রয়েছে এই যে বায়ুমণ্ডলের স্তর, এই বায়ুমণ্ডলের মধ্যে সবথেকে বেশি পরিমাণ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে N2 আর O2, অর্থাৎ নাইট্রোজেন আর অক্সিজেন। এই বায়ুমণ্ডলের সব মিলে প্রায় 99% স্থান এই দুটো গ্যাস দখল করে আছে, অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেন। এবং বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে কি রয়েছে না, নাইট্রোজেন কিন্তু বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে রয়েছে, যার পরিমাণ কত, 78.08%-এর কাছাকাছি। এর পরেই রয়েছে কি, অক্সিজেন। তাহলে অক্সিজেনের পরিমাণ কত, অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.94%। তাহলে বায়ুমণ্ডলের সব থেকে দুটো যে গ্যাসীয় পরিমাণ, তার মানে এই দুটো মিলেই হয়ে যাচ্ছে 99%। বুঝতে পারছো, তাহলে বায়ুমণ্ডলে সব থেকে বেশি কী কী রয়েছে, একটা হচ্ছে নাইট্রোজেন এবং একটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ 20.94, আর তোমার বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78, মানে নিয়ার অ্যাবাউট আমরা এটাকে 80 ধরতে পারি আর এটাকে আমরা 20 ধরতে পারি। তাহলে দুটোর অনুপাত কত, 4:1। তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেন বায়ুমণ্ডলের অনুপাত কত, 4:1। এছাড়াও আরও বিভিন্ন প্রকার গ্যাস পাওয়া যায়, তার মধ্যে CO2 পাওয়া যায়, আর্গন পাওয়া যায়, নিয়ন পাওয়া যায়, হিলিয়াম পাওয়া যায়, ক্রিপ্টন পাওয়া যায়, হাইড্রোজেন পাওয়া যায়, জেনন পাওয়া যায়। ঠিক আছে, এরকম অনেক অনেক কিছু আছে যেগুলোর পরিমাণটা খুবই সামান্য, 0.03, এর থেকেও কম কম, বা 0.000018 এরকম টাইপের কোয়ান্টিটি। ওটা আমাদের পরীক্ষাতে আসে না, যেটা আমাদের পরীক্ষাতে আসে আমি শুধু সেটাই মূলত তোমাদের সামনে আলোচনা করছি। আচ্ছা, আমি ভূ অভ্যন্তরীণ যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো সম্পর্কে আমি পরে অবশ্যই আলোচনা করব, কারণ অনেকে ভাবছে যে স্যার স্তরগুলো নিয়ে কেন আলোচনা করছে না, কারণ প্রশ্নটা আমার সব জায়গা থেকে আসবে এবং বিষয়গুলো আমাদের আরও ক্লিয়ার করে বুঝতে হবে। এবার আমরা চলে আসব এই যে নাইট্রোজেন আর এই অক্সিজেন, এই নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসটাকে আর একটু ডিটেলস আমাদের একটু জানতে হবে। নাইট্রোজেন প্রথম কে আবিষ্কার করেছিল জানো, জানলে কমেন্টে লিখো, তবু আমি বলে দিলাম, যাও এখন আর সময় নেই। সেটা হচ্ছে রাদারফোর্ড। এই রাদারফোর্ড কিন্তু বিজ্ঞানী নাইট্রোজেন আবিষ্কার করেছিল কত না, 1772 খ্রিস্টাব্দে। কী বললাম, 1772 খ্রিস্টাব্দে প্রথম নাইট্রোজেন আবিষ্কার করেছিল। এবং তোমাদের বললাম যে এই যে নাইট্রোজেন সেটার পরিমাণটা আমি তোমাদের বলেছি 78.08%। এবং একটা কথা মাথায় রাখবে সবসময়, যে এই যে ভূপৃষ্ঠ আছে, এই ভূপৃষ্ঠ থেকে আমরা বললাম যে 10,000 কিলোমিটার পর্যন্ত যে টোটাল অঞ্চল রয়েছে, এই 10,000 কিলোমিটারের মধ্যে সবসময় যেটা মনে রাখবে, 0, 50, 100, 100 থেকে 10,000, এই যে আমি কটা লেয়ারে ভাগ করলাম, এর মধ্যে এই 100 থেকে 50 এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক। তাহলে কি বললাম বিষয়টা, ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিলোমিটার গভীরতার মধ্যে কিন্তু এই নাইট্রোজেন পরিমাণ সর্বাধিক, সবথেকে বেশি পরিমাণ নাইট্রোজেন পাওয়া যায়, নর্মাল নাইট্রোজেন যেটা। আর এর ওপরেও কিন্তু নাইট্রোজেন পাওয়া যায় 100 থেকে 10,000-এর মধ্যে, যেটাকে আমরা বলি হচ্ছে আণবিক নাইট্রোজেন, যেটাকে আমরা কি বলি, আণবিক নাইট্রোজেন বলা হয়। ঠিক আছে, এই কথাটা কিন্তু অবশ্যই অবশ্যই করে মাথায় রাখবে। তো স্বাভাবিকভাবে নাইট্রোজেনের কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কী কাজ রয়েছে, যে জলের সঙ্গে মিশে নাইট্রোজেন গ্রহণ করে, খাদ্য শৃঙ্খলে নাইট্রোজেন সাহায্য করে, তারপরে রাসায়নিক সার উৎপাদনে সাহায্য করে, তারপরে উদ্ভিদ আর প্রাণীদের প্রোটিন খাদ্যরূপে সাহায্য করে। তো এগুলো নাইট্রোজেনের কাজ রয়েছে। আচ্ছা, অক্সিজেনের কথা যেটা আমি তোমাদের বললাম 20.94%, যেটা জীবের বেঁচে থাকার জন্য সব থেকে দরকার। আর এই গ্যাসটা হচ্ছে বর্ণহীন গ্যাস, মানে এর কোনো রং নেই অক্সিজেন, স্বাভাবিকভাবে কোনো গন্ধ নেই, কোনো স্বাদ নেই। তবে অক্সিজেনের একটা আলাদা গুরুত্ব আছে, যে আগুন জ্বালাতে কিন্তু সাহায্য করে, অর্থাৎ
অক্সিজেন ছাড়া কিন্তু দহন অসম্ভব, মানে দহন করতে গেলে সেখানে কিন্তু কি লাগবে, সেখানে কিন্তু অক্সিজেন অবশ্যই লাগবে। আর একটা কথা হচ্ছে অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না, অর্থাৎ জীবের বেঁচে থাকার জন্য সবথেকে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হলো অক্সিজেন। তাহলে নাইট্রোজেন সবথেকে বেশি, তারপরে অক্সিজেন, আর তারপরে যদি বলে 3 নম্বর গ্যাসীয় উপাদান কি, সেটার নাম হচ্ছে কি আর্গন, যেটা কিন্তু বায়ুমণ্ডলের তৃতীয় প্রধান গ্যাসীয় উপাদান। কি বললাম? আর্গন। মনে থাকবে এআর, যার সংকেত, যার পরিমাণ হচ্ছে 0.93%। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, জাস্ট এইটুকু তথ্য একটু মনে রাখো। আর একটা যদি বলে 4 নম্বর গ্যাস কোনটি, 4 নম্বর গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, মোট আয়তনে 0.033%, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এবং বায়ুমণ্ডলে একটা কথা মাথায় রাখবে, এর পরিমাণটা সবথেকে কম বলবো না, মানে তুলনামূলকভাবে যথেষ্ট কম, কিন্তু এই গ্যাসটা কিন্তু সবচেয়ে ভারী গ্যাস। ঠিক আছে, কি বললাম? সবচেয়ে ভারী গ্যাস। এবং তার থেকে বড় কথা যে উদ্ভিদের বৃদ্ধিতে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে, খাদ্য শৃঙ্খলে, গ্রিন হাউস গ্যাস হিসেবে, তারপরে টেম্পারেচার ঠিকঠাক রাখতে, সমস্ত কিছুতে কিন্তু এই গ্যাসের ভূমিকা অসাধারণ। কারণ এই গ্যাস না থাকলে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ টেম্পারেচারই ঠিকঠাক থাকবে না, উষ্ণতাটাই মাইনাসে ডাউন ফল করবে। কি বললাম, বোঝা গেল? পৃথিবী শীতল হয়ে যাবে, এরকম একটা কন্ডিশন, যার জন্য এই গ্যাস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। এছাড়াও আরও বিভিন্ন গ্যাস রয়েছে, আমি যেটা বললাম সেটা নিয়ে আর বেশি আলোচনা করছি না। আর একটা গ্যাসের পরিমাণটা আমাকে একটু জানাতে হবে, কারণ অনেক সময় শর্ট কোশ্চেনে দিয়ে দেয়, সেটা হচ্ছে হাইড্রোজেন। তো এই হাইড্রোজেনটা কিন্তু খুব স্বাভাবিকভাবে দেখা যায় না, মনে রাখবে ভূপৃষ্ঠ থেকে প্রায় 1500 কিলোমিটার ওপরে, 1500 কিলোমিটার ওপরে কিন্তু এই হাইড্রোজেনটা দেখা যায় স্বাভাবিকভাবে, যার পরিমাণ হচ্ছে 0, তারপরে তোমার 4.05% এর কাছাকাছি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, কারণ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা। আরেকটা কথা তোমাদের অবশ্যই বলবো, যে বায়ুমণ্ডল, এই যে আমাদের যে বায়ুমণ্ডলটা রয়েছে, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম, এই বায়ুমণ্ডলের যে 100% বিভিন্ন পদার্থগুলো আছে, এই 100%-এর মধ্যে 97%, কি বললাম, এই বায়ুমণ্ডলের 100%-এর মধ্যে 97% কিন্তু মোট ধরে নাও 30 কিলোমিটারের মধ্যবর্তী অবস্থানে রয়েছে, আর বাদ বাকি 3% ঘুরে বেড়াচ্ছে সারা 10,000 কিলোমিটার জুড়ে। বোঝা গেল কি বললাম? মানে সমগ্র বায়ুমণ্ডলের 100% পদার্থের মধ্যে 97% পদার্থ বা উপাদান, পদার্থ বলবো না, কথাটা বললো উপাদান, সেই উপাদানের 97% উপাদান কিন্তু 30 কিলোমিটারের মধ্যে রয়েছে। ঠিক আছে, আর ওটা দরকার নেই, এককেন্দ্রিক স্তর দ্বারা বায়ুমণ্ডল গঠিত, এটা একটু মনে রাখো, একটু শর্ট কোশ্চেন জাস্ট, আর তেমন কিছু নেই। আচ্ছা, এবার আমরা চলে আসবো একটু অন্য জিনিস। তাহলে এই হলো আমাদের গ্যাসগুলো নিয়ে আলোচনা করলাম আমরা। এর আগে আমরা একটু গ্যাস নিয়ে আলোচনা করেছি, এই যে এই পৃষ্ঠায় আমরা একটু গ্যাস নিয়ে বোঝালাম যে আমাদের কি কি রয়েছে। তাহলে গ্যাসীয় উপাদান গেল, আর কি কি ছিল? জলীয় বাষ্প ছিল আর অ্যারোসল ছিল। তো যাই হোক, আমরা যখন সবই বুঝছি, কোনো কিছুই বাদ দেবো না। তো জলীয় বাষ্প সম্পর্কে একটুখানি ছোট্ট একটা কনসেপ্ট আমাকে জেনে রাখতে হবে, জলীয় বাষ্প। তো জলীয় বাষ্প জিনিসটা কি? বায়ুমণ্ডলের একটা অস্থায়ী উপাদান। কি বললাম? কারণ এর আগেরটা গ্যাসগুলো ছিল কি স্থায়ী উপাদান, আর জলীয় বাষ্প হচ্ছে কি অস্থায়ী উৎপাদন। কারণ এই জলীয় বাষ্পটা কি, এই যে আমাদের পৃথিবী যদি হয়, তো স্বাভাবিকভাবে পৃথিবীর বিভিন্ন অক্ষাংশ ভেদে কিন্তু এই জলীয় বাষ্পের পরিমাণের পার্থক্য ঘটে। যদি নিরক্ষীয় অঞ্চলে যায়, জলীয় বাষ্পের পরিমাণ বেশি, মেরু অঞ্চলের দিকে আস্তে আস্তে কমবে, এই অঞ্চলের দিকে কমবে। তাহলে কি হচ্ছে, যত মেরু অঞ্চলের দিকে যাচ্ছে তত কি হচ্ছে, জলীয় বাষ্পের পরিমাণ কমছে, যে কারণে কিন্তু এটা হচ্ছে অস্থায়ী। যেমন ক্রান্তীয় অঞ্চল, এই যে অঞ্চলটা, এই অঞ্চলে সব থেকে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, প্রায় 2.6%-এর কাছাকাছি। আবার যদি আমি একদম নিচের দিকে চলে আসি, সেখানে প্রায় আমার দেখা যাচ্ছে 0.00006% এরকম কাছাকাছি। মানে ওই দিক থেকে এদিক থেকে যত আসবো তত কিন্তু কমবে। আর একটা কথা যেটা তোমাকে মাথায় রাখতে হবে, যে উচ্চতা যত বাড়বে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প তত কমবে। বোঝা গেল কি বললাম? উচ্চতা বৃদ্ধিতে জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকে। কি বললাম, বোঝা গেল? এইটা কিন্তু মাথায় রাখবে। আর এই জলীয় বাষ্প সমুদ্র পৃষ্ঠ থেকে, কথাগুলো প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, জলীয় বাষ্প সমুদ্র পৃষ্ঠ থেকে 5 কিলোমিটারের মধ্যে কিন্তু মোটামুটি 90% অবস্থান করে। মানে মোট বাতাসে যে জলীয় বাষ্প ধরো 100%, এই বাতাসে 100% জলীয় বাষ্পের মধ্যে 90% জলীয় বাষ্প এই সমুদ্র থেকে 5 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। তবে টোটাল যে আমি বললাম যে 10,000 কিলোমিটার, সেই 10,000 কিলোমিটার জুড়ে থাকতে পারে, কিন্তু কথাটা যেটা 5 কিলোমিটারের মধ্যে সর্বাধিক, কত বললাম? 90। এবং মাথায় রাখবে যে এখান থেকে 15 কিলোমিটার পর্যন্ত, মানে মোট 15 কিলোমিটার, এই 15 কিলোমিটার মতো অস্তিত্ব দেখা যায়, বাদ বাকিগুলো যা মানে ওর কোনো অস্তিত্বই নেই, খবরই পাওয়া যায় না। তাহলে মোট যে টোটাল যে জলীয় বাষ্প, সেই টোটাল জলীয় বাষ্প কিন্তু 15 কিলোমিটারের মধ্যেই 99.99% সীমাবদ্ধ হয়ে গেল। বোঝা গেল কি বললাম? তাহলে জলীয় বাষ্প কোথায় থাকে সেটা কিন্তু হচ্ছে এই। আচ্ছা, আরও একটা আমরা উপাদান, এই হলো জলীয় বাষ্প নিয়ে আমাদের মূল কনসেপ্ট, এর থেকে বেশি আর
আমাদের অত জেনে খুব একটা লাভ নেই, এটুকু জানলেই মোটামুটি অন্যতম। আর এমনি তুমি গুরুত্ব টুত্ব জানতে পারো যে মেঘ, বৃষ্টি, কুয়াশা, বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রণ, বিভিন্ন শিলা অববিকার, কারণ মরিচাদত্তে জলীয়বাষ্প সাহায্য করে, জলচক্র, লিনতাপ সংগ্রহ, এসব জিনিস হচ্ছে তোমার ওই জলীয়বাষ্পের যে উপস্থিতি বা বিষয়গুলো রয়েছে তার উপর ডিপেন্ড করে হয়। তো যাই হোক, আমাদের আরও একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে আমরা তোমাদের জানালাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যারোসেল। তো অ্যারোসেল ছোটোবেলায় তোমরা একটু নামও শুনেছো যে অ্যারোসেল কি, বায়ুমণ্ডলে ভাসমান কণা। যে বায়ুমণ্ডলে ভাসমান কণাকে কি বলা হয়, অ্যারোসেল বলা হয়। অ্যারোসেল শব্দের অর্থই হচ্ছে বায়ুমণ্ডলে, বায়ুতে, এটা একটু মনে রেখো, বায়ুতে ভাসমান ধূলিকণা, বায়ুতে ভাসমান ধূলিকণা যাকে বলা হচ্ছে অ্যারোসেল। তো এটা কোথায় থাকে, স্বাভাবিকভাবে আমাদের যে বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডলের একদম নিচের স্তর ট্রপোস্ফিয়ার, সেই ট্রপোস্ফিয়ারের স্বাভাবিকভাবে এই স্তরটা লক্ষ্য করা যায়, এবং যত উপরের দিকে যাব তত ধূলিকণার পরিমাণ কী হবে, ক্রমাগত কমতে থাকবে। কারণ ধূলিকণাটা কি, ভারী, যে যত ভারী সেটা তো কোথায়, নিচের দিকে থাকবে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। জাস্ট এইটুকু কথা একটু অ্যারোসোল সম্পর্কে মাথায় রেখো। এইবার আরেকটা যে বিষয়টা তোমাদের একটুখানি মনে রাখতে হবে, যে এই যে অ্যারোসেল, যেখান থেকে শর্ট কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে, সেই অ্যারোসেল যদি না থাকতো তাহলে কী হতো, যদি অ্যারোসেল না থাকতো তাহলে আকাশকে নীল দেখাতো না। অর্থাৎ এই অ্যারোসেলের জন্যই কিন্তু আকাশ নীল রঙের হয়। কি বললাম, এই আকাশ নীল রঙের হয়। আচ্ছা, আমরা যে ধূলিকণা, আমরা যে ধোঁয়াশা দেখি, আমরা যে কুয়াশা দেখি, সমস্ত কিছু কার জন্য হয়, এই অ্যারোসেলের জন্য হয়। আর আরেকটা কথা কি বললাম, যে আকাশ নীল রং, কারণ আলোর বিচ্ছুরণ ঘটে, এই অ্যারোসেলের জন্যই আলোর কি ঘটে, বিচ্ছুরণ ঘটে। এই কথাগুলো একটু মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন দিতে পারে। এই আলোর বিচ্ছুরণ ঘটে, এই আলোর বিচ্ছুরণ ঘটে বলেই কিন্তু আকাশ নীল রঙের হয়। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কি বললাম, বোঝা গেল? বেশ, এই হলো আমাদের বায়ুমণ্ডলের প্রধান যে উপাদান, সেই উপাদানগুলোর বর্ণনা। অ্যারোসেল সম্পর্কে আরও দুটো কথা একটুখানি তথ্যটা জানিয়ে দিই। সেটা হচ্ছে যে এই যে অ্যারোসেল কিন্তু অ্যাশ বলা হয়। অর্থাৎ যে অনেক সময় প্রশ্ন আসে যে শিল্প থেকে নির্গত যে ধোঁয়া তাকে কি বলা হয়, সেটাকেও কিন্তু অ্যাশ বলা হয়, বা সেটাও কিন্তু অ্যারোসেলের একটা অংশ। আর একটা বিষয় রয়েছে, এটা হচ্ছে যেটাকে বলা হয় এসপিএম, অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম বস্তুকণা। সেই বস্তুকণাগুলোকে কিন্তু তারাও কিন্তু অ্যারোসেল, কিন্তু এগুলো আরও ছোট। ঠিক আছে। এই আর একটা বিষয় যেটা তোমাদের বলবো, এই যে অ্যারোসেলটা, এই অ্যারোসেলটার আয়তন হচ্ছে তোমার 100 মাইক্রোমিটার গড়। ঠিক আছে, 100 মাইক্রোমিটার হচ্ছে এই অ্যারোসেলের তোমার গড় যে ব্যাস, সেই গড় ব্যাস। এটুকু, এই তথ্যটুকু একটুখানি মাথায় রেখো। আর এটাও স্বাভাবিকভাবে একটা অস্থায়ী উপাদান, আর স্থায়ী উপাদান তো গ্যাসীয় উপাদান, সেটা আমি তোমাদের বলেছি, আর কি কি কাজে লাগলো সেটাও বলেছি। এবার আমরা যেটা বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এই পার্টটা কিন্তু আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, তাই তো? এইবার এই স্তরবিন্যাস দেখো অনেক রকমের আছে, আমরা অতটা ভাবনা চিন্তা করব না, আমরা সরাসরি ডাইরেক্ট অ্যাকশন করব। ডাইরেক্ট অ্যাকশন মানে কি, আমি একটু বিষয়টা এইভাবে বোঝানোর চেষ্টা করি। প্রথম আমি কি বলেছি, 0 থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুর অস্তিত্ব লক্ষ্য করা যায়, তাই তো? এইবার এই 10,000 থেকে কি বললাম, 0 থেকে 10,000 পর্যন্ত যে বায়ু আছে, তার মধ্যে 0 থেকে 90 পর্যন্ত যে বায়ু স্তরগুলো আছে, সেই স্তরগুলোর মধ্যে যে উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলো প্রায় সমানুপাতিক হারে সমান থাকে। এই জন্য এই 0 থেকে 90 কিলোমিটার পর্যন্ত যে স্তর আছে, এই স্তরটাকে বলা হয় সমমণ্ডল। বোঝা গেল কি বললাম? এর আর এক নাম হচ্ছে হোমোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে কি বললাম, তাহলে মূল বিষয়টা হচ্ছে, তাহলে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল কি, ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে একটা নির্দিষ্ট উচ্চতা, অর্থাৎ প্রায় 90 থেকে 100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তৃতি প্রায় সমান, এবং বায়ুমণ্ডলের মধ্যে যে উপাদানগুলো থাকে বেশিরভাগ প্রায় সমান টাইপের উপাদানগুলো থাকে, এই কারণেই একে বলা হয় হচ্ছে সমমণ্ডল। আর যদি বলা হয় যে এখানে তাহলে কোন কোন গ্যাস থাকে, স্বাভাবিকভাবে আমি প্রথম থেকে আলোচনা করছি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, সব গ্যাসই থাকে, কিন্তু পরিমাণটা কেমন সেটা আমি তোমাদের বলেছি, যে পরিমাণটা এতক্ষণ যা পড়লাম সেটাই কিন্তু ঘুরে ফিরে এর পরিমাণ। এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে। তবে এখানে একটা বিষয় রয়েছে, এই কথাগুলোই হচ্ছে তোমাদের মূল ইম্পর্টেন্ট। এই জায়গাটুকুর মধ্যে, এই যে 0 থেকে 90 বললাম, এই 0 থেকে 90-র মধ্যে 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায়, কি বললাম, 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় একটা গ্যাস রয়েছে, যে গ্যাসটা সবথেকে বেশি পরিমাণে আছে, সেটার নাম কি, O3, বা যেটার নাম হচ্ছে ওজোন গ্যাস। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখবে। এই স্তরটায় 20 থেকে 30 ডিগ্রির মধ্যে একটা আলাদা গ্যাস রয়েছে, যার নাম হচ্ছে ওজোন গ্যাস। সেটা কিন্তু এই 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে থাকে, যেটা 3টে অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত স্বাভাবিকভাবে। এইবার এই 90 থেকে শুরু করে যে 10,000 কিলোমিটার বলছি, এই 90 থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত যে জায়গাটা রয়েছে, এই জায়গাটায়
কথাটা বুঝবে এই জায়গাটায় কিন্তু বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিন্ন ভিন্নভাবে রয়েছে, অর্থাৎ ঠিকভাবে গোছানো নেই। এই জন্য এই অঞ্চলকে বলা হয় হচ্ছে বিষমমণ্ডল। বোঝা গেল কি বললাম? মানে আলাদা আলাদা বিভিন্ন উপাদানগুলো রয়েছে, যে কারণেই কিন্তু এই অঞ্চলকে বলা হচ্ছে বিষমমণ্ডল। মনে থাকবে কি বললাম? এবার যেটা কথা সেটা হচ্ছে, আরও একটা কথা তোমাদের একটুখানি বলে রাখি। এই যে স্তর, এই স্তরটা স্বাভাবিকভাবে আমরা যেমন সৌমণ্ডল বললাম, বিষমমণ্ডল বললাম। এইবার এই স্তরের মধ্যে কিন্তু বিভিন্ন রাসায়নিক উপাদান আছে। এই রাসায়নিক উপাদানের মধ্যে বিচার করেও কিন্তু এই টোটাল স্তরকে 4টি ভাগে ভাগ করা হয় রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে। আর নর্মালি কিন্তু এই স্তরকে কোনো বইয়ে তোমরা পাবে 5টি স্তর, কোনো বইয়ে পাবে তোমরা 6টি স্তর। এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। কি বললাম? আমি সব ডিটেলস করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি বলি, যে বইয়ে, অনেক বইয়ে, বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন রকম তথ্য পাবে, কিন্তু কোনোটাই তথ্য ভুল নাই। কি বললাম? বোঝা গেল? এই যে বায়ুমণ্ডল, কোনো বইয়ে পাবে বায়ুমণ্ডলের 6টি স্তর। কি বললাম? কটি স্তর বললাম? 6টি স্তর। আমি আগে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিই। 1 2 3 4 5, আর একটা হবে 6টি স্তর। কি কি পাবে একদম বলে দিই। প্রথমটাকে পাবে ট্রপোস্ফিয়ার, এটাকে কি পাবে? ট্রপোস্ফিয়ার। দ্বিতীয়টাকে কি পাবে? স্ট্রাটোস্ফিয়ার। তৃতীয়টাকে পাবে মেসোস্ফিয়ার। তারপরেরটাকে কি পাবে? মেসোস্ফিয়ার। তারপরে পাবে থার্মোস্ফিয়ার। তারপরেরটাকে পাবে এক্সোস্ফিয়ার। তারপরেরটাকে পাবে ম্যাগনেটোস্ফিয়ার। কি বললাম? প্রথমেরটা ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। প্রথম কোনো বইয়ে পাবে, কোনো বইয়ে এই বিষয়টা পাবে। আবার কোনো বইয়ে কি পাবে আমি বলে দিচ্ছি, সব পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এখানে হবে 5টা, 1 2 3 4 5টা। প্রথমটাতে পাবে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার এবং আর একটা হচ্ছে এক্সোস্ফিয়ার। ঠিক আছে? তাহলে দেখো একটা বিষয়, এই থার্মো আর আয়নো নিয়ে এবার যে গন্ডগোল, এই তিনটে ঠিক আছে। আর এই ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার, এটা অনেক সময় কোনো বইয়ে দেখা যায়। মূল যেটা সমস্যা, যেখানে থার্মোস্ফিয়ার দেখায় সেখানে আয়নোস্ফিয়ার দেখায় না। বিষয়টা তো তাই, যেখানে থার্মোস্ফিয়ার দেখায় সেখানে আয়নোস্ফিয়ার দেখায় না। তার কারণ কি? থার্মো শব্দের অর্থ কি? থার্মো শব্দের অর্থ হচ্ছে উত্তাপ। উত্তাপ মানে কি? গরম। আর আয়ন বিনিময় হলে কি হয়? গরম বিনিময় হয় না। আয়ন বিনিময় মানে প্লাস মাইনাসের ব্যাপার, আয়নিত হওয়া, তাহলে সেখানেও কি উষ্ণতাটা বৃদ্ধি পায়। তাহলে ঘুরে ফিরে বিষয়টা কি হয়? দেখো, এই থার্মোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার কিন্তু বিষয়টা ঘুরে ফিরে একই বিষয়, শুধু নামকরণটা একটু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম করে করা থাকে। বোঝা গেল কি বললাম? এবার আসা যাক আমাদের মূল আলোচনায়। তাহলে শুরু করা যাক। প্রথম আমরা পরপর আমরা আলোচনার জন্য বিষয়টাকে বুঝে নেব। একদম প্রথমে যাব আমরা কিসে? প্রথমে যাব আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একদম ফার্স্ট লেয়ার, যেটার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। কি বললাম? ট্রোপোস্ফিয়ার। এটা বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর, তাই তো? এবার দেখো, এই নামটা ভাঙলেই কিন্তু আমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারি। কি বললাম? TROPOS, তারপর হচ্ছে PHERE, ট্রোপোস, আর একটা হচ্ছে স্পিয়ার। এই যে ট্রোপোস শব্দের অর্থ হচ্ছে মেশানো। কি বললাম? মেশানো বা মিক্সিং যাকে বলা হয়। আর এই স্পিয়ার মানে গোলক, মানে যার মধ্যে বিভিন্ন প্রকার মিক্সার পদার্থ রয়েছে, মানে বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণ মিশ্রণ যেখানে রয়েছে সেটাকেই বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার শব্দটা প্রথম ব্যবহার করেন কে? প্রথম ব্যবহার করেন টেসারেন্ট দ্য বোস্ট। কি বললাম? টেসারেন্ট দ্য বোস্ট, মনে থাকবে? টেসারেন্ট দ্য বোস্ট প্রথম এই ট্রপোস্ফিয়ার শব্দটি কিন্তু ব্যবহার করেন। মনে রাখবে, 0 থেকে শুরু করে গড়ে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তবে কোনো স্থানে এটা 9 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কারণ কি? কারণ নিরক্ষীয় অঞ্চলে একরকম থাকে, যেমন আর তোমার মেরু অঞ্চলে একরকম থাকে, ক্রান্তীয় অঞ্চলে একরকম থাকে। নিরক্ষীয় অঞ্চলে এই ট্রপোস্ফিয়ারের যে উচ্চতা সেটা 18 কিলোমিটার পর্যন্ত হয়। ক্রান্তীয় অঞ্চলে এটা 12 থেকে 14 কিলোমিটার পর্যন্ত দেখা যায়
এবং মেরু অঞ্চলে সেটা 60 থেকে 8 কিলোমিটারের মধ্যে দেখা যায়। তবে মনে রাখবে ঋতুভেদে অর্থাৎ বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে এই উচ্চতার কিন্তু পরিবর্তন ঘটে। আর এর মধ্যে কি কি পদার্থগুলো রয়েছে আমরা এতক্ষণ যত কিছু পড়ে আসলাম সমস্ত পদার্থই কিন্তু এর মধ্যে রয়েছে, যার জন্য এই অঞ্চলে বায়ু দূষণও যেমন বেশি হয়, বায়ুর গোলযোগও তত বেশি হয়, যে জন্য একে কিন্তু বায়ুর ক্ষুদ্র মণ্ডলও বলা হয়ে থাকে। প্রত্যেকটা বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে আমার বুঝে নেবে। এবার এই স্তরের যেটা আরও একটা বৈশিষ্ট্য আছে, যত আমি নিচের থেকে ওপরের দিকে যাব প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে টেম্পারেচার 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে আস্তে আস্তে কমতে থাকবে এবং এই যে উপরের দিকে উঠতে উঠতে টেম্পারেচার কমে যাওয়া, এই কমে যাওয়াকে উষ্ণতার স্বাভাবিক হ্রাস বা যেটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট বলা হয়, অর্থাৎ স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলা হয়ে থাকে। এবার যেটা বলি আর একটা কথা, ঊর্ধ্বসীমায় মানে এই যে 18 কিলোমিটার যে টেম্পারেচারটা বলছে, এই টেম্পারেচার ধরো নিচের দিকে আমাদের এখানে গড় উষ্ণতা কত থাকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছিটাকে আমি যদি গড় উষ্ণতা ধরি, যখন আমি মাথায় উঠে যাব তখন কিন্তু এই অঞ্চলের টেম্পারেচারটা কমে -80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে যেতে পারে। বোঝা গেল কি বললাম? তাহলে প্রথম থেকে কিন্তু আমি পর করে এই ট্রপোস্ফিয়ারের সম্পর্কেই আলোচনা করছি। নেক্সট আরও দুই একটা পয়েন্ট বলি। এই যে ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারে কিন্তু স্বাভাবিকভাবে বিমান চলাচল করতে পারে না, কারণ এখানে বিমান কিন্তু এই স্তরের ওপর দিয়ে প্রবাহিত হয়। কি বললাম বোঝা গেল? কারণ এই স্তরে যদি বিমান চলাচল করে তাহলে একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। বুঝতে পেরেছো পরিষ্কার? এই হলো আমাদের ট্রপোস্ফিয়ার। তাহলে এই কথাটা কিন্তু স্বাভাবিকভাবে তোমাকে মনে রাখবে এবং বায়ুমণ্ডলের সবথেকে ঘনমণ্ডল কিন্তু এই স্তরটাই। এই স্তরের ওপরেই রয়েছে আমাদের কোন স্তর? তার ওপরে রয়েছে ট্রোপোপজ, মনে রাখবে। আর একটা কথা মনে রাখো, এই যে আমরা একটা স্টিমের নাম শুনেছি যার নাম হচ্ছে জেড স্টিম, ঠিক এই লেভেলটা থেকে কিন্তু জেড স্টিম প্রবাহিত হয়, একদম উচ্চ সীমা থেকে কিন্তু এই জেড স্টিমটা প্রবাহিত হয়। তারপরে একটা মিক্সিং প্লেস আছে যেটাকে নাম হচ্ছে ট্রোপোপজ, বা তার উপরে আমরা যে স্তরটার নাম পড়লাম সেটার নাম হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। তো এই স্ট্রাটোস্ফিয়ার এবং ট্রোপোস্ফিয়ারের মাঝখানে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে ট্রোপোপজ। কি বললাম? সেই জায়গাটার নাম হচ্ছে ট্রোপোপজ। তাহলে ট্রোপোপজ জিনিসটা কি? ট্রোপোপজ হচ্ছে যেখানে দুটো স্তর অর্থাৎ স্ট্রাটোস্ফিয়ার এবং ট্রোপোস্ফিয়ার যে স্থানে সম্মিলিত হয়েছে সেই স্থানকে বলা হয় হচ্ছে ট্রোপোপজ স্তর। মনে থাকবে কি বললাম? যাই হোক, এইবার আমরা জানবো এই স্ট্রাটোস্ফিয়ার সম্পর্কে। স্বাভাবিকভাবে এখান থেকে শুরু করে গড়ে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত কিন্তু স্ট্রাটোস্ফিয়ার লক্ষ্য করা যায়। ঠিক আছে, কি বললাম? এখান থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত আচ্ছা যাই হোক, ট্রোপোপজ সম্পর্কে একটু বলে নিই, থেমে থাকবো কেন, সবই যখন বলছি। কি বললাম? ট্রোপোপজ, TROPAUSE। ঠিক আছে, ট্রোপোপজ জিনিসটা কি? আমি যেটা বললাম যে স্ট্রাটোস্ফিয়ারের শেষের দিকে, আর এই যে চওড়াইটা খুব বেশি হয় না, 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই ট্রোপোপজটা চওড়া হয়ে থাকে। ঠিক আছে, এখানে যেহেতু এই পাশের বিভিন্ন উপাদান আর এই পাশের বিভিন্ন উপাদান মিক্সার স্টপ হয়ে যায়, যার জন্য এখানে এর যে বাংলা শব্দ সেখানে বলা হয় হোয়ার দ্য মিক্সিং ইজ স্টপড, মানে যেখানে মিশ্রণটা শেষ হয়ে যায়। এই শব্দটি, এই ট্রোপোপজ শব্দটি প্রথম যিনি ব্যবহার করেছিলেন তার নাম হচ্ছে নেপিয়ার শ, প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। আর যেটা বললাম জেট বায়ু এই ট্রোপোস্ফিয়ারের একদম শেষ প্রান্তে কখনো বা ট্রোপোপজের মধ্য দিয়েও কিন্তু প্রবাহিত হয়। ওকে, নেক্সট এবার আমরা চলে আসবো স্ট্রাটোস্ফিয়ার। তো যাই হোক, স্ট্রাটোস্ফিয়ার কি? এর নাম হচ্ছে শান্তমণ্ডল, মানে এখানে তো বিরাট ঝড়ঝঞ্ঝা করে ধরে, এখানে একদম শান্ত নিরিবিলি। এবং মনে রাখবে 1902 সালে, কি বললাম? 1902 সালে বিজ্ঞানী টেসারেন্ট দ্য বোর্ড, যেটা আমি এর আগেই যে লিখেছি, যে তোমার নামকরণ করেছিল, ট্রোপোস্ফিয়ার নামকরণ করেছিল, সেই কিন্তু তোমার এই স্ট্রাটোস্ফিয়ারেরও নামকরণ করেন এবং সেটা প্রায় 18 থেকে শুরু করে 50 কিলোমিটার পর্যন্ত এই স্তরের নামকরণ করেন। কেন না? এখানে কত ছিল? -80 ডিগ্রি সেন্টিগ্রেড। কতটা ভালোভাবে বুঝবে, লোয়েস্ট টেম্পারেচার। আর এর থেকে যত আমি ওপরে উঠবো তত টেম্পারেচার কিন্তু বাড়বে। আর আগেরটা কী হয়েছিল? যত উপরে উঠেছিলাম তত টেম্পারেচার কী হয়েছিল? কমেছিল। তাহলে দেখো, ট্রোপোস্ফিয়ারে যত উপরের দিকে উঠছি তত টেম্পারেচার কমছে, আর স্ট্রাটোস্ফিয়ারে যত উপরের দিকে উঠছি তত টেম্পারেচার বাড়ছে। আচ্ছা, বাড়তে বাড়তে কত হচ্ছে? 0 ডিগ্রি। সবাই বলবে স্যার ছিল তো -80, হয়ে গেল 0, এবার -80 থেকে 0 হলো। বিষয়টা কি বোঝা গেল?
বিষয়টা বোঝা গেল তো? এই হলো মূল বিষয়। আর এই অঞ্চলটায় জলীয়বাষ্প, ধূলিকণা এসব কিছু থাকে না, মেঘ থাকে না, ঝড় হয় না, বৃষ্টিপাত হয় না, বজ্রপাত হয় না, এবং একটা শান্তভাব বিরাজ করে, যার জন্য একে বলা হয় হচ্ছে শান্তমণ্ডল। আমি একটু আগেই একটা খুব গুড কনসেপ্ট তোমাদের বুঝিয়েছি যে এই স্তরের মধ্যেই স্বাভাবিকভাবে 20 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে একটা লেয়ার পাওয়া যায়, যে লেয়ারের নাম কি আমি একটু আগেই তোমাদের বলেছিলাম, এখানে বুঝিয়েছিলাম, যার নাম কি, যার নাম হচ্ছে O3। কারণ এর নিচে এই পর্যন্ত হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ার ছিল, তারপরে স্বাভাবিকভাবে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার, তাই তো? এই জায়গাটা কিন্তু মনে রাখবে। তবে একটা যেটা কথা, এই অঞ্চলে, এই যে অঞ্চলটা আমরা বললাম, এই অঞ্চলটাই কিন্তু সুন্দর সুন্দর মেঘ দেখতে পাওয়া যায়। আমরা আকাশে যে মেঘগুলো দেখি, বর্ণময়, শৌক্তিক মেঘ, মৌক্তিক মেঘ, এইগুলো কিন্তু সব এই স্তরটায় দেখা যায়। বোঝা গেল কি বললাম? এই যে কনসেপ্টটুকু আমি দিলাম, সেই কনসেপ্টটুকু মাথায় রেখো। এটাই হলো স্ট্র্যাটোস্ফিয়ারের মূল যে বৈশিষ্ট্য, মূল যে গুরুত্ব, সেই জায়গাটা। আর যেহেতু এই জায়গাটা কি রয়েছে, O3 রয়েছে, সেহেতু O3-র একটা স্বাভাবিকভাবে কাজ আছে। কি কাজ না, অতিবেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের তারতম্য রক্ষা করাও কিন্তু এর কাজ। আর এর ঠিক পরেই কি রয়েছে, এই যে স্ট্র্যাটোপজ, এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরেই রয়েছে স্ট্র্যাটোপজ। যেমন করে এখানে ছিল ট্রোপোপজ, তার উপরে কে রয়েছে, তার উপরে রয়েছে স্ট্র্যাটোপজ, অর্থাৎ যেখানে এই দুটো স্তরের মিক্সিংটা হবে। তাহলে তার উপরে কে রয়েছে, তার উপরে কে ছিল, তার উপরে ছিল মেসোস্ফিয়ার। তাহলে এবার আমরা একটু মেসোস্ফিয়ার সম্পর্কে জেনে নিই। তাহলে প্রথম জানলাম কি নিয়ে, ট্রোপোস্ফিয়ার, তারপরে জানলাম স্ট্র্যাটোস্ফিয়ার। এবার আমরা একটু মেসোস্ফিয়ার সম্পর্কে জেনে নিই। প্রথমেই যে বিষয়টা জানতে হবে, এই যে মেসোস্ফিয়ার, তাহলে এখানে কত হলো, 0। তাহলে প্রথমে দেখো টেম্পারেচার কী হয়েছিল, আস্তে 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 কমেছিল, তারপরে টেম্পারেচার বাড়লো, এবার টেম্পারেচার কী হবে, কমবে। তাহলে 0 থেকে কমতে 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 হাইয়েস্ট যখন মাথার ওপরে উঠবে, তখন এর টেম্পারেচার -90 থেকে -100 ডিগ্রির মধ্যে অবস্থান করবে। বুঝতে পারছো? যে কারণে এই স্তরটা কিন্তু মনে রাখবে বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর, এবং এই স্তরেই উল্কাপিণ্ডের বিনাশ ঘটে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং যত তাহলে উচ্চতা বৃদ্ধি হচ্ছে, তত কি হচ্ছে, উষ্ণতা হ্রাস পাচ্ছে। আর এখানে যে মেঘটা দেখা যায়, সেই মেঘটার নাম হচ্ছে নৈশদ্যুতি মেঘ। কি বললাম, নৈশদ্যুতি। এই কথাটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু খুবই খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা বেশ, এইবার আমরা আসি যে এইটা মেসোস্ফিয়ার কেন নামকরণ হলো, তাই তো? কারণ এই নামকরণটা বুঝতে গেলে এর ওপরের স্তরের সম্পর্কে আমার একটু বুঝতে হবে। কারণ মেসোস্ফিয়ারের ওপরে কি আছে, থার্মোস্ফিয়ার, তাই তো? থার্মোস্ফিয়ার। তাহলে এখানে কি হয়েছিল, প্রথমটায় আস্তে 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 উষ্ণতা কমেছিল, তারপরেরটায় বাড়লো, তারপরেরটায় কমলো, তারপরেরটায় থার্মো মানে কি উত্তাপ, টেম্পারেচারটা প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে গেল, তাই তো? এমন বাড়লো যে প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারও ক্রস করে যাবে। তার মানে কি, এখানেও প্লাস, এখানেও উষ্ণতা বাড়বে। তাহলে দুটো উষ্ণ অঞ্চলের মধ্যবর্তী মাঝখানে একটা শীতল অঞ্চল এখানে রয়েছে, তাই তো? তার মানে মধ্যবর্তী অঞ্চল এবং দুটো উষ্ণ স্তরের মাঝখানে একটা শীতল স্তর হওয়ার কারণেই কিন্তু এই জায়গাটার নাম করা হয়েছে মেসোস্ফিয়ার। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার করো, বোঝো। এবং এখানে ছিল কত, 50 কিলোমিটার, 50 থেকে 80 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই মেসোস্ফিয়ারটা সুন্দরভাবে অবস্থান করছে। বোঝা গেল কি বললাম? এবং যেটা সবার থেকে মনে রাখার দরকার, তাহলে এটা কি, এটা হচ্ছে বায়ুমণ্ডলের সর্বাধিক শীতলতম স্তর কিন্তু এইটা, যেটা কিন্তু মনে রাখতে হবে। এবং উল্কাপিণ্ড এই স্তরে এসে ধ্বংস হয়, এটাও কিন্তু তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। তবে একটা কথা অবশ্যই তোমাদের জানিয়ে রাখি, সেটাও আমি বলেছি অবশ্যই, এখানে তোমার নৈশদ্যুতি মেঘ দেখা যায়, ব্যাস হলো, আর দরকার নেই। তো মেসোস্ফিয়ারের পরে স্বাভাবিকভাবে প্রত্যেকটার পরে এটার পরে কি থাকবে, মেসোপজ থাকবে। স্বাভাবিকভাবে 80 থেকে 85-র মধ্যে মেসোপজ এরিয়া লক্ষ্য করা যাবে, ঠিক আছে? আর এটা তো আর কিছুই না, জাস্ট এখানে ওয়ার মিক্সিং স্টপ, যেখানে মিক্সিং থেমে যাচ্ছে সেই জায়গাটায়। আর মেসোপজের পরেই রয়েছে স্বাভাবিকভাবে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে টেম্পারেচার বাড়তে বাড়তে কত হতে পারে, 1100, 1200 বা 1200 থেকে 1700 পর্যন্ত কিন্তু এই টেম্পারেচারটা যেতে পারে, ঠিক আছে? এইবার এখানে পদার্থগুলো আয়নিত অবস্থায় থাকে। কি বললাম, কথাটা ভালো করে বুঝবে। এখানে পদার্থগুলো আয়নিত অবস্থায় থাকে বলে এর নাম আয়নোস্ফিয়ারও বলা হয়, যে কারণে থার্মোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার বিষয়টা কিন্তু একই। এবার এই যে থার্মোস্ফিয়ার, এই থার্মোস্ফিয়ারের আবার 4টে ভাগ আছে। তোমাদের অতটা যেটা F1 স্তর, F2 স্তর, F3 স্তর এ দরকার নেই। এর মধ্যে F1 যে স্তরটা আছে, অর্থাৎ থার্মোস্ফিয়ারের প্রথম যে স্তর, এই প্রথম স্তরের নাম হচ্ছে অ্যাপেলটন স্তর। কি বললাম, অ্যাপেলটন স্তর।
এই অ্যাপেলটন স্তর থেকেই কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তাহলে বেতার তরঙ্গ কোথা দিয়ে প্রতিফলিত হয়? এই অ্যাপেলটন স্তর থেকে কিন্তু থার্মোস্ফিয়ারের এই বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, বা আয়নোস্ফিয়ারে যাই বলতে পারো। এবং এই যে আয়নিত হয়, আমি বললাম বিভিন্ন আয়ন বিনিময় ঘটে, এই আয়ন বিনিময়ের ফলে যে তাপ বা যে আলো উৎপন্ন হয়, সেই তাপ বা আলো থেকেই কিন্তু মেরুজ্যোতি বা মেরু প্রভার সৃষ্টি হয়। অর্থাৎ এই অঞ্চলে কি সৃষ্টি হয়? মেরু প্রভার সৃষ্টি হয়। মনে থাকবে কি বললাম? এই দুটো কথা কিন্তু থার্মোস্ফিয়ারে একদম ভুললে কিন্তু চলবে না। এবার আরও কিছু কিছু এক্সট্রা তথ্য আমাদের এই থার্মোস্ফিয়ার সম্পর্কে অবশ্যই জেনে রাখা প্রয়োজন, কারণ এই অংশে তোমরা সবাই নাম শুনেছ, যেটাকে বলা হয় গামা রশ্মি, এক্স রে বা এক্স রশ্মি, এই অঞ্চলে কিন্তু আয়নিত অবস্থায় থাকে এবং আণবিক বিস্ফোরণ ঘটায়, যে কারণে এই অঞ্চলের কিন্তু উষ্ণতা খুব পরিমাণে ক্রমাগত বাড়তে থাকে। বোঝা গেল কি বললাম? বেশ, তাহলে মূল যেটা মনে রাখার দরকার, এখানে ইলেকট্রন প্রোটন সংঘর্ষ হলে আলোর বিচ্ছুরণ ঘটে, সেখান থেকে মেরুজ্যোতি সৃষ্টি হয়। সুমেরু প্রভা, কুমেরু প্রভা সব কোথায় সৃষ্টি হয়? এই স্তরে সৃষ্টি হয়। তো থার্মোস্ফিয়ার হয়ে গেল। থার্মোস্ফিয়ারের পরে আমাদের রয়েছে এক্সোস্ফিয়ার। আমার এই পৃষ্ঠাতে আর বোঝানোর জায়গা নেই, আমি পরের পৃষ্ঠাতে বোঝাচ্ছি। তো থার্মোস্ফিয়ারের পরে আমাদের কি রয়েছে? আরও যে দুটো স্তর, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। স্বাভাবিকভাবে 500 থেকে শুরু করে 750 পর্যন্ত এক্সোস্ফিয়ার ধরা হয়, আর 750 থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত তোমার ম্যাগনেটোস্ফিয়ার ধরা হয়। এক্সোস্ফিয়ার কী হয়? ওই টেম্পারেচার তো আগের যেটা ছিল সেটাই বললাম। শুধু এখানে যেটা মনে রাখবে, এক্সোস্ফিয়ারের মধ্যে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের প্রাধান্যটা বেশি থাকে। আর ম্যাগনেটোস্ফিয়ার যেহেতু সবার ওপরে, এই জায়গাটা তোমার পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বলা হয়, যেটাকে ভ্যান অ্যালেন বিকিরণ বলা হয়। কি বললাম? ভ্যান অ্যালেন বিকিরণ বলা হয়, যেটা বলা হয় সেটা কিন্তু এই অংশেই কিন্তু দেখা যায়। এবং আরেকটা যেটা মনে রাখবে, যে এই অংশে কিন্তু তোমার ওই সৌরবায়ু বা সৌরঝড় এসব কিন্তু দেখা যায়। আর হচ্ছে এটা স্বাভাবিকভাবে বায়ুমণ্ডলের সব থেকে উপরে। আর এই অংশটা মূলত ইলেকট্রন আর প্রোটন দিয়ে গঠিত। ইলেকট্রন প্লাস প্রোটন, এই দুটো জিনিস দিয়ে স্বাভাবিকভাবে এই যে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার, সেই ম্যাগনেটোস্ফিয়ারটা কিন্তু গঠিত। এই যে 2-4টে কথা আমি বললাম, এই 2-4টে কথা অবশ্যই খুব ভালো করে মনে রাখবে, কারণ এই জায়গাটা থেকে খুব বেশি প্রশ্ন আসে না, এই 2-1টা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। বোঝা গেল কি বললাম? এই হলো আমাদের স্তর। এইবার যেটা মূল সমস্যা, এই স্তরের মাঝে আমরা আর একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে কি O3। মাঝখানে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যবর্তী অংশে যে গ্যাসটা রয়েছে তার নাম O3, আমরা পড়েছিলাম তো। এইবার এই O3 সম্পর্কেও কিন্তু আমাদের একটু জানতে হবে, কারণ এটা একটা ভাইটাল গ্যাস। এই গ্যাস কিভাবে কি হলো বা কি দিয়ে কি প্রকাশ করা হয়, সেখান থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবেই। যে কারণে O3, ও মানে কি অক্সিজেন, আর 3 মানে কি 3টে আইসোটোপ, অর্থাৎ অক্সিজেনের 3টে আইসোটোপ নিয়ে গঠিত হয়েছে এই ওজোন গ্যাস। এটা দেখতে কেমন? নীল রঙের, যার জন্য একে বলা হয় নীলাভ। আর গন্ধটা অনেকটা আষ্টে গন্ধযুক্ত। মনে রাখবে 1840 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্কনবেইন, কি বললাম? বিজ্ঞানী স্কনবেইন এই গ্যাসের নামকরণ করেন। তাহলে কে এই গ্যাসের নামকরণ করেন? 1840 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্কনবেইন। কোনো বইয়ে দেখবে 1839 আছে, কনফিউশনের কোনো কারণ নেই, বিভিন্ন বই বিভিন্ন রকম, আমরা ওরকমভাবেই পড়াচ্ছি। তো যাই হোক, এবার যেটা কথা, এই গ্যাসটার বা O3, এই গ্যাসের যেটা তোমাকে মনে রাখতে হবে, স্ফুটনাঙ্ক কত? -112.4 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। আর এই গ্যাসের গলনাঙ্ক হচ্ছে -192 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এই গ্যাস বেশি থাকে বলে এই স্তরটাকে ওজোন স্পিয়ারও বলা হয়ে থাকে। কি বললাম? বা ওজোন স্তরও বলা হয়, স্বতন্ত্র এই গ্যাসটা বেশি বলে। এই গ্যাসের পরিমাণ ডবসন ইউনিটে মাপা হয়। কি বললাম? ডবসন ইউনিটে প্রকাশ করা হয়, মনে রাখবে। কি বললাম? বোঝা গেল? আচ্ছা, এইবার যেটা মনে রাখবে, স্বাভাবিকভাবে ওজোন স্তর, এটা তো গেল ওজোন গ্যাস কথা। এবার এই ওজোন স্তরটাকে আবিষ্কার করেন, মনে রাখবে 1913 খ্রিস্টাব্দে দুইজন ফরাসি বিজ্ঞানী, একজন ছিল চার্লস ফেব্রি, আর একজন ছিল হচ্ছে হেনরি বুসন। চার্লস ফেব্রি এবং আর একটা হচ্ছে হেনরি তোমার বুসন, এই দুজন কিন্তু এই ওজোন স্তরটা আবিষ্কার করেন। অর্থাৎ আমরা যেখানে বললাম না যে 20 থেকে 30-এর মধ্যে একটা গ্যাসের প্রাধান্য রয়েছে, সেই বিষয়টা কিন্তু আবিষ্কার করেছিল বা সেই স্তরটা কিন্তু আবিষ্কার করেছিল দুই ফরাসি বিজ্ঞানী, একজন হচ্ছে চার্লস ফেব্রি এবং আরেকজনের নাম হচ্ছে চার্লস তোমার কি বললাম বুসন।
এইবার যেটা একদম সহজ কথায় যদি তোমাদের বলি, এই O3 এইটা তৈরি হয় হচ্ছে কি বললাম, আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এই কথাটা একটু মাথায় রেখো, আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, যেখানে এম বলে একটা বিষয় আছে যেটা অনুঘটকের কাজ করে। এই শব্দ দুটো একটুখানি মাথায় রেখো, কারণ অক্সিজেন প্লাস ও এম অনুঘটক কাজ করে তোমার তৈরি হয় হচ্ছে O3, যেখানে এম হচ্ছে অনুঘটক রূপে বিদ্যমান থাকে। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। আবার যখন বিশ্লিষ্ট হবে তখনও কিন্তু ঠিক একই রকমভাবে বিশ্লিষ্ট হয়, O3 ইকুয়াল টু O2 প্লাস ও প্লাস এম, এইভাবে কিন্তু বিশ্লিষ্ট হয়ে যায়। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, এবার যেটা মাথায় রাখবে, এই O3 কী করে, আমি তোমাদের একটু আগে বললাম যে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে, যার জন্য এই ওজোন স্তরকে বলা হয় কি, প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। এবার অনেকে বলতে পারে স্যার এই O3 গ্যাস মানে আর কি কাজ করে, উষ্ণতাটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, উষ্ণতাটাকে কন্ট্রোল রাখে, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রাখে, বিভিন্ন রকম রোগ প্রতিরোধের হাত থেকে বাঁচায়। কারণ এই ইউভি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে যদি আমাদের শরীরে আসে তখন কী হবে, আমাদের বিভিন্ন প্রকার রোগ হবে, শুধু আমাদের না, উদ্ভিদেরও বিভিন্ন প্রকার রোগ হবে, সেই সব বিষয়গুলো থেকে কিন্তু বাঁচায়। আর স্বাভাবিকভাবে যেটা আমি তোমাদের বললাম যে অক্সিজেন এইভাবে ওজোন গ্যাস তৈরি হয়, আবার ঠিক একই রকমভাবে ওজোন গ্যাস এইভাবে ভেঙে যায়, অতিবেগুনি রশ্মির প্রভাবে ভাঙে, বজ্রপাতের প্রভাবে ভাঙে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের প্রভাবে ভাঙে, এইসব বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য কিন্তু এই স্তরটাও কিন্তু ভেঙে যায়। ঠিক আছে, এই হলো আমাদের ওজোন গ্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। আচ্ছা, এই আলোচনার মধ্যে একটা কথা তোমাদের একটু বলে রাখি, এই ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাণ করা হয় ডফসান ইউনিটে, এটা তো আমরা বললাম। যদি তোমাদের প্রশ্ন আসে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি বলো তো, তাহলে কিন্তু আমরা অনেকেই পারবো না। আমরা একটু উত্তরটা লিখে দিই, স্পেকট্রোফোটোমিটার। কি বললাম, ফোটোমিটার, মনে থাকবে? বেশ। আরেকটা কথা, এই যে ওজোন গ্যাস, এই ওজোন গ্যাস ধ্বংস করতে সব থেকে বড় ভূমিকা যে গ্যাসটার, সেটা হচ্ছে সিএফসি। আমার এসিতে চলছে, তো এই সিএফসি গ্যাস বা ফ্রিজে এই যে সিএফসি গ্যাস, সে কিন্তু সব থেকে বেশি পরিমাণ ওজোন গ্যাস ধ্বংস করে। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবং বিশ্বে ওজোন দিবসও কিন্তু একটা আছে, 16ই সেপ্টেম্বরকে ওজোন দিবস বলা হয়। এবার বলি, প্রতি বছর আরেকটু আলোচনা সম্পর্কে বাদ পড়ে গেছিল বলে নিই, এটা হচ্ছে এই যে ওজোন স্তর বললাম, এই ওজোন স্তর কিন্তু ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং আন্টার্কটিক মহাদেশে সব থেকে বেশি পরিমাণ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই ক্ষয়প্রাপ্ত একটা গর্তের মতো সৃষ্টি করছে, যেটাকে আমরা বলছি ওজোন হোল বলছি। কি বললাম, ওজোন হোল বলছি। ঠিক আছে, এই কথাটা কিন্তু মনে রাখবে। আর এই যে ওজোন গহ্বর লক্ষ্য করা যাচ্ছে, এই ওজোন গহ্বর লক্ষ্য করা যাচ্ছে, এই বিষয়টা প্রথম লক্ষ্য করেছিলেন ডক্টর জে.সি. ফারম্যান। কি বললাম, এই ওজোন গহ্বরের তিনি কিন্তু সন্ধান দেন। আর এই ওজোন স্তরকে রক্ষা করার জন্য একটা প্রোটোকল তৈরি হয়, বা একটা ভাবনা চিন্তা করা হয়, বা বিভিন্ন দেশ মিলে একটা চিন্তা ভাবনা করে, যেটার নাম হচ্ছে কি মন্ট্রিল প্রোটোকল। কি বললাম, মন্ট্রিল প্রোটোকল। বোঝা গেল কি বললাম? এই ওজোন স্তর সুরক্ষার জন্য যে আন্তর্জাতিক চুক্তি, সেই আন্তর্জাতিক চুক্তির নামই হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। ঠিক আছে, তোমাদের জন্য একটা প্রশ্ন দিলাম, এই যে অক্সিজেনের অক্সিজেন বলছি, ওজনের সংকেত O3, দেখবো আমি এই প্রশ্নটার কমেন্টে কে উত্তর দেয়। জানা থাকলে উত্তর দেবে, না জানা থাকলে উত্তর দেবে। এই O3 যে তোমার ওজন, এই সংকেতটার প্রবক্তা কে ছিল? এই সংকেতটার প্রবক্তা কে ছিল? এই প্রশ্নটা আমি তোমাদের রাখলাম। এই হলো আমাদের মূল বিষয়, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। আমরা ওজোন গ্যাস সম্পর্কে জানলাম, পৃথিবীর স্তর বিভাগ সম্পর্কে জানলাম, আমরা কোথায় কোন স্তর রয়েছে সেটা জানলাম, আমরা মোটামুটি আবহাওয়ার যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে জানলাম। এই হলো আমাদের যে চ্যাপ্টার আবহাওয়া ও জলবায়ু, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের প্রথম অংশ, ডিটেলস আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম। এইটুকু মনে রাখো, দেখবে শর্ট টাইপের প্রশ্ন আমাদের যাই আসুক না কেন আমরা করতে পারবো। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। অন্যান্য ভিডিওগুলো করা রয়েছে, সেগুলো দেখে নিও। ধন্যবাদ।